হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আরও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। জানি একটু লেট হয়ে গেল, বাট আজকে আমাদের গল্পটি আমাদের চ্যানেলের একটি নতুন বন্ধু অহনা ন্যারেট করেছে। গল্পটির নাম মধ্যরাতের ট্রেন। আশা করব আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। অনিন্দ স্টেশনে পৌঁছে শুনল লাস্ট ট্রেনটা আধ ঘন্টা লেট আছে। একটু চমকে উঠল। এখানে আধ ঘন্টা মানে পৌঁছাতেও আরও 2 ঘন্টা দেরি। একবার ঘড়িটা দেখল, 11:30। বাড়ি পৌঁছে সব কিছু করে শুতে শুতেই তো ভোর হয়ে যাবে। দূর ভালো লাগে না, প্রতিদিন রাত করে ফেরা, আবার ভোর থাকতে বেরোনো। নেহাত এখনও মা বেঁচে আছে, না হলে একা মনীষার পক্ষে এত কিছু সামলানো সম্ভব হতো না। টিয়েল আবার ভীষণ রুড, কিছু বললেই উত্তর দেয়, না পারলে কাজ ছেড়ে দাও, তোমার জায়গায় আরও 3জনকে নিয়ে নিচ্ছি। অনিন্দ আর কিছু উত্তর দিতে পারে না। এমনিতেই চাকরির বাজার খুব একটা ভালো না। ঘরে ও বাইকের স্ট্যান্ডে ফোন করে দেরি হবার খবর জানিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করবার সময় 3 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখে ওদিকে একটা চায়ের দোকান খোলা আছে। বাকি প্ল্যাটফর্মটা একেবারে ফাঁকা। অবশ্য এরকম অভিজ্ঞতা অনিন্দের এর আগেও বহুবার হয়েছে। অনেকবার এই রকম বিভিন্ন প্ল্যাটফর্মে শেষ ট্রেনে একেবারে একা বাড়ি ফিরেছে। একবার তো ট্রেনের ভিতর ডাকাতের পাল্লাতে পড়েছিল। বড় ব্যাগ দেখে তারা ভাবে বুঝি অনেক টাকা আছে, কিন্তু ব্যাগ খুলে ওষুধের প্যাকেট দেখে তাদেরও মাথায় হাত পড়ে যায়। একজন তো বলেই ফেলে, আপনার কাছে গ্যাস অম্বলের কোনো ওষুধ আছে? আমার সন্ধ্যা থেকেই পেটটা ভুটভুট করছে। অনিন্দ তাকে ওষুধ দিলেও কাউকে কোনোদিন বলতে পারে না ডাকাতে তার কাছ থেকে ওষুধ চেয়ে খেয়েছে। একা থাকলে এইসব কথাগুলো নিজের মনে এনে হেসে ওঠে। মাথাটা খুব ব্যথা করছে অনিন্দর। 3 নম্বর থেকে 1 নম্বরে চায়ের দোকানের দিকে যাবে এমন সময় একটা ট্রেনের আলো দেখতে পায় সে। এখন আবার কিছুই আসতে পারে, মাল ট্রেন। খুব তাড়াতাড়ি অ্যাপটা খুলে চেক করলেও কিছু দেখতে পায় না। একটু অবাকই হয়ে যায় অনিন্দ। যাই ট্রেন হোক, সবগুলো তার স্টেশনে দাঁড়ায়। অনিন্দ ব্যাগটা কাঁধে নিয়ে অপেক্ষা করতে আরম্ভ করে। কিছু সময় পরেই একটা এক্সপ্রেস ট্রেন এসে থামে। অনিন্দ দেখে সব স্লিপার কোচগুলোই প্রায় ফাঁকা। আসলে হাওড়া এখান থেকে খুব একটা দূর নয়। এ সময় এই লাইনের ট্রেনগুলোই অনেকটা ফাঁকা হয়ে যায়। অনিন্দ একটা কামরাতে উঠে বসে। একটু অবাকই হয়ে যায়, এত অন্ধকার কেন? উঠবার সময় তো এতটা অন্ধকার ছিল না। তারপর নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তাও একটু অদ্ভুত লাগে। একজন কেউ বসে থাকবে না? সব সিটেই কেউ না কেউ একেবারে মাথা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। দূর নিকুচি করেছে ট্রেনের। এইরকম অবশ্য মাঝে মাঝেই হয়েছে। স্লিপারে এরকম ভাবে শুয়ে বসে থাকে অনেকেই, বসতে একটুকুও জায়গা দেয় না। অবশ্য দেবেই বা কেন? ওরা টাকা দিয়ে সিট রিজার্ভ করেছে, ডেলি প্যাসেঞ্জারকে বসতে দেবে কেন? অনিন্দ ট্রেন থেকে নেমে পড়তে গিয়েও থমকে যায়। ট্রেনটা কেমন একটা অদ্ভুতভাবে সে মুহূর্তে চলতে আরম্ভ করে। খুব মুশকিলে পড়ে অনিন্দ। ট্রেনের কামরার ভিতর দিয়ে একের পর এক কামরা পেরিয়ে গেলেও অনিন্দের নিজের খুব অদ্ভুত লাগে, ভয় লাগতে আরম্ভ করে। এটা কি করে সম্ভব হয়? একটা ট্রেনের সব কামরার সব প্যাসেঞ্জার এই একই রকম ভাবে মাথা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকতে পারে কখনো? অনিন্দের কিছু সময়ের জন্য একটা ঘোর লাগার পরেই একটা গলার আওয়াজ শুনতে পায়। কোথায় যাবেন? থমকে দাঁড়ায় অনিন্দ।
যাক, তাহলে গলার আওয়াজ শোনা গেল। ঘাড় ঘুরিয়ে খুব আস্তে আস্তে তার নিজের স্টেশনের নামটা জানিয়ে বলে ওঠে, এই সামনেই। তাহলে বসুন। তারপরেই অনিন্দ লক্ষ্য করে একটা লোক মাথা পর্যন্ত চাদর মুড়ি দেওয়া অবস্থাতে সিটের ওপর উঠে বসে। অনিন্দকে বসবার একটা জায়গা করে দেয়। অনিন্দ কোনো কথা না বাড়িয়ে সিটটাতে বসে একটা তৃপ্তির শ্বাস ফেলে। ব্যাগ থেকে জলের বোতল বের করে জল পান করতে করতে লক্ষ্য করে উল্টো দিকে লোয়ার আপার সাইডের আপার লেয়ার সব সিট থেকেই প্যাসেঞ্জারগুলো ঠিক একভাবে মাথা পর্যন্ত চাদর মুড়ি দেওয়া অবস্থাতেই উঠে বসে পড়েছে। অনিন্দের গলায় জল আটকে যায়। এটা কি চোখের ভুল, না কেমন যেন মনে হয় সিটে বসে থাকা অবস্থায় সবাই তার দিকে তাকিয়ে আছে, তার প্রতিটা আচরণ দেখছে, গতিবিধি বোঝার চেষ্টা করে নিজেদের সাথে মেলানোর চেষ্টা করছে। অনিন্দ আবার বোতল বের করে জল পান করতে গিয়ে থমকে যায়। এ কি হলো? একটু আগেই প্ল্যাটফর্মের কলে এক বোতল জল ভরল সে, নিজে মাত্র একবার বোতলটা থেকে জল পান করলো, তারপরে মুখটাও ভালো করে লাগিয়েছিল, জলটা পড়ে গেল। ব্যাগের ভিতর হাত ভরে ওষুধের স্ট্রিপগুলো ভিজে গেছে কিনা বোঝার চেষ্টা করলো, না, ব্যাগের ভিতরে তো জল পড়েনি, একেবারে খটখটে। চোখ ঘুরিয়ে একবার চারিদিকটা দেখে নেবার চেষ্টা করলো। হ্যাঁ, সবাই একইভাবে তার দিকে তাকিয়ে বসে আছে। পকেট থেকে মোবাইলটা বের করবার সময় যেন বাঁ পকেটে হাত ভরেও হাতটা টেনে নিল। মনে হলো পকেটের ভিতরে কেউ যেন হাতটা ধরে রেখেছে। মোবাইলটা নিতে হলে সে হাতটা টপকে যেতে হবে। হয় অনিন্দের গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো, এক ফোঁটা জলও নেই, সব কিরকম বেসাহেবি হয়ে উঠেছে। এমনিতে অনিন্দ ভূত বা ঈশ্বর কাউকে বিশ্বাস করে না, কিন্তু এগুলো কি হতে পারে? কিছু একটা হয়েছে, অত ভেবে কাজ নেই। তবে আর যাই হোক, এটা কোনো অতি প্রাকৃতিক ঘটনা নয়। এদিকে ট্রেনটা পাগলের মতো ছুটে চলেছে। বেশ কয়েকবার ডান ও বাঁ দিকে চোখ রেখে স্টেশনের নাম পড়বার চেষ্টা করছে, কিন্তু কোথায় স্টেশন, কোথায় প্ল্যাটফর্ম? চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, আর তাকে কাটিয়ে এগিয়ে চলেছে এই ট্রেন। মরুকটা যাক। অনিন্দ চোখ দুটো বন্ধ করে মাথাটা পিছন দিকে হেলিয়ে বসতেই মনে হলো নিচের থেকে পা দুটোকে যেন টেনে ধরেছে। পাকে টেনে ধরবে। ইঁদুর, ইঁদুর থাকলে তো পায়ে উঠতে পারে, কিন্তু টেনে ধরে রাখতে পারে না। তাহলে মনের ভুল। অনেকটা রাস্তা হাঁটাহাঁটি হয়েছে, নার্সিংহোমটাতেও 1তলা থেকে 4তলা বহুবার করতে হয়েছে। সেখানে পেশিতে কিছু হতে পারে, সেটাকে হয়তো টান মনে হচ্ছে। এইভাবে নিজেকে বুঝিয়ে অনিন্দ আবার চোখ দুটো বন্ধ করে আগের মতোই বসে থাকলো। কিছু সময়ের মধ্যেই আবার আগের মতো মনে হলো কেউ নিচের থেকে পা দুটো টেনে রাখছে। অনিন্দ আর বসে থাকতে পারল না, সিট থেকে উঠেই পড়লো। নিচে তাকিয়ে দেখতে যাবে এমন সময় পাশের সেই মাথা অবধি ঢাকা নিয়ে বসে থাকা লোকটা বলে উঠল, ও কিছু নয়, আপনার পা দুটোকে অবাক হয়ে দেখছিল। ওরা মানে কারা? ওদের পা নেই? ওদের আবার পা থাকে নাকি? বেশি কথা বলবো না। এক্ষুনি আগের স্টেশনে সবার মতন একজন কথাগুলো শুনেই চলন্ত ট্রেন থেকে পড়ে গেল। অনিন্দের হাত পা কিরকম যেন অপস হয়ে যেতে লাগলো, গলা শুকিয়ে আসছে। তাও জিজ্ঞাসা করলো, পড়ে গেল তারপরে? তারপর আবার কি, যা হয়, মারা গেল। ওই জন্যই তো লাস্ট লোকালটা আসতে দেরি হলো, আর আপনি এটাতে উঠলেন। অনিন্দের সবকিছু কেমন যেন সবকিছু গোলমাল হয়ে যেতে আরম্ভ করলো। এই লোকটা বলে কি,
লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করছিল। সে কথাটা কিভাবে জানলো? আর এভাবে বলার মানে কি? ভালো লাগছে না। শ্বাস প্রশ্বাসে তো অসুবিধা হচ্ছে, ঘাম বেরোচ্ছিল, শরীরে শরীরে কেমন একটা অসুবিধা হচ্ছিল। এদিক ওদিক তাকিয়ে দেখলো সব জানলা একেবারে বন্ধ। এরা কি সব পাগল? এই ট্রেনটা কি পাগলদের বয়ে আছে? এই অবস্থায় সবাই মাথা থেকে পা পর্যন্ত এই রকম একটা করে বড় বড় ঢাকা চাপিয়ে শুয়ে বসে আছে। একবার জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে বলল, জানলাটা খুলে দিন, গরম লাগছে তো। আগের ভদ্রলোকটিও এই কথাই বলেছিল। আমি জানলা খুলছিলাম না দেখে তিনি নিজেই জানলা খুলতে গেলেন। বললাম, আমরা ট্রেনের হাওয়া কেউ সহ্য করতে পারি না। শুনলেন না, নিজেই জোর করে ডান দিকের জানলাটা খুলতে গেলেন। ব্যাস, তারপরে বাঁ দিকে পড়ে গেলেন। এবার অনিন্দ রেগে উঠল। কী বাজে কথা বলতে আরম্ভ করেছেন? হাওয়া দিয়ে কি একটা মানুষ কি কখনো ট্রেনের ভেতরে পড়ে যায়? মানুষ কি হাওয়া নাকি যে উড়ে যাবে? কিরকম বিচ্ছিরি একটা আওয়াজ করে ভদ্রলোক হেসে উঠলেন। সে হাসি যেন থামেই না। একে একে পুরো কামরাতে এতক্ষণ যারা শুয়েছিল তারাও উঠে বসে হাসতে আরম্ভ করলো। সে এক বীভৎস হাসি, কিছুতেই যেন সেই হাসি থামে না। অনিন্দের কান দুটো ফেটে যায়, দুহাতে দুটো কান বন্ধ করে চিৎকার করে, চুপ! ব্যাস, পুরো কামরা আবার চুপচাপ হয়ে যায়। অনিন্দ হাঁপাতে থাকে। পুরো কামরাতে তার নিঃশ্বাস পড়বার আওয়াজ শোনা যায়। মনে হয় যেন সবাই একসাথে শ্বাস নিচ্ছে। এই যেন শ্বাস নেওয়ার প্রতিযোগিতা হচ্ছে। অনিন্দ রেগে ওঠে, লোকটির দিকে তাকিয়ে বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? কী মনে হচ্ছে আমি বাচ্চা ছেলে? যা বলবেন তাই বিশ্বাস করব? শুনুন, আমিও কথা বিক্রি করেই খাই। বড় বড় ডক্টররা আমার কথাতেই কনভিন্স হয়ে কোম্পানিকে চালাচ্ছে। আমার প্রমোশন ইনসেন্টিভ সব এই কথা বিক্রি করি। আর আপনি কোথাকার এক খ্যাপা আমাকে বলছেন কি না জানলা দিয়ে একটা আস্ত মানুষ পুড়ে চলে গেল? ওসব বাজে বকা ছাড়ুন। পাশে বসা ভদ্রলোক কিন্তু কোনো রকম রেগে গেলেন না। খুব শান্তভাবেই বললেন, আপনি আপনি বিশ্বাস করছেন না তো? বেশ, আমি তাহলে সেই ভদ্রলোকটিকে রাখছি। আপনি নিজের কানেই সব শুনে নিন, নিজের চোখে সব দেখতেও পারেন। এই তো বললেন উনি পড়ে গেছেন, মারা গেছেন। সেই জন্যই তো ওনাকে ডাকা যাবে। এই ট্রেনেতে যারা আছেন সবাই কোথাও না কোথাও পড়ে গেছেন বা মারা গেছেন। আমরা শুধু ট্রেনটাকে নিয়ে যাচ্ছি। এবার অনিন্দের মাথা ঘুরতে আরম্ভ করলো, শরীরে ঘাম বেরোতে আরম্ভ করলো। ইনি কি মজা করছেন? হঠাৎ ভদ্রলোক বলে উঠলেন, নজরটা কোথায় গেছে রে? একবার এদিকে পাঠিয়ে দে তো। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে অনিন্দের চোখের সামনে একজন সে আগের মতো সারাটা শরীর চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছু জিজ্ঞাসা করার আগেই নিজে থেকেই বলে উঠল, এই তো আমি এখানে। হঠাৎ কামরার সব আলো জ্বলে উঠল। অনিন্দ দেখল তার সামনেই একটা বীভৎস মূর্তি দাঁড়িয়ে আছে। মাথার একদিকটা থেঁতলে গেছে, শরীরের এদিক ওদিক থেকে রক্ত বেরোচ্ছে, একটা হাত নেই, আরেকটা থেকেও মাংস বেরোচ্ছে। অনিন্দ আর বসে থাকতে পারল না, সিট থেকে উঠে দরজার দিকে ছুটতে লাগলো। কিন্তু কি অদ্ভুত সব, সিটের ওপর এতক্ষণ যারা বসেছিল তারা সব উঠে বসে পড়েছে। বীভৎস দৃশ্য, কারো মাথা নেই, কারো পা নেই, কারোর হাত নেই, কারোর আবার দুটো চোখ বাইরে বেরিয়ে এসেছে। অনিন্দ আর সহ্য করতে পারল না, ওখানেই চিৎকার করে পড়ে গেল। জ্ঞান হওয়ার পর দেখল একটা স্টেশনের বেঞ্চের ওপর শুয়ে আছে সে। তাকে ঘিরে
কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন। চোখ খোলা দেখে একজন বলে উঠল, এখন কেমন লাগছে? অনিন্দ ঘাড় নাড়িয়ে ভালো জানাতেই একজন গরম চা এনে দিল। উঠে বসে চা পান করে শরীরে একটু বল পেল। ততক্ষণে রেল পুলিশও এসে গেছে। একজন কনস্টেবল জানালেন বাড়িতে খবর দেওয়া হয়েছে। অনিন্দ নিজেও বাড়িতে ফোন করে কথা বললেন। ওই কনস্টেবলই জানালেন তাকে রেল লাইনের পাশ থেকে কয়েকজন অজ্ঞান অবস্থায় তুলে এনে এখানে শুয়েছেন। অনিন্দের কানে অর্ধেক কথা ঢুকলো, অর্ধেক ঢুকলো না। আরেকজন কনস্টেবল জিজ্ঞেস করলেন, আপনি ওখানে গেলেন কিভাবে? অনিন্দ এই কথাটা কিছুতেই মনে করতে পারল না। শুধু কানের কাছে আবার একটা ট্রেনের শব্দ পেল।